হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। তোমরা অনেক দিন থেকেই, বিগত 2 মাস থেকেই আমাদের ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হচ্ছে, ফ্রি ক্লাসগুলো। সেগুলো যারা ফলো করে এসেছো তাদের জন্য আজকে বলবো যে এই ক্লাসটা তোমাদের হতে চলেছে কি প্র্যাকটিস সেশন। যেমনটা আমরা বলেছিলাম, শুধু আমরা ক্লাস প্রোভাইড করবো না, পাশাপাশি যে তোমাদেরকে ইভালুয়েট করারও সুযোগ দিব, যে তোমরা সেই প্র্যাকটিস সেশনের কতগুলো আনসার ঠিক করতে পারছো, নিজেকে ইভালুয়েট করে নিতে পারবে এই সেশনের মাধ্যমে কিন্তু। সো আজকের বেসিক্যালি আমরা যে আমাদের পলিটি সেশন, পলিটির মোটামুটি 50টা কোশ্চেন কিন্তু আমরা কভার আপ করবো। যদিও বলে রাখি, 50টা কোশ্চেন এখানে থাকলেও তার পাশাপাশি 50 × 4 বলতে পারো, অলমোস্ট 150 থেকে 200টা কোশ্চেন কিন্তু আমাদের আলোচনা হয়ে যাবে। সো তোমাদেরকে আরেকটা জিনিস বলবো আমি, যে পেন এবং পেপার নিয়ে বসো এবং নিজেকে দেখে নিবে যে কতগুলো আনসার তুমি ঠিক করতে পারছো এই সেশন থেকে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে যে তুমি কতগুলো আনসার করতে পারলে। ঠিক আছে? যদিও আমি এখানে পুরো পুরো যে পলিটি সিলেবাস সেখান থেকে কিন্তু কভার আপ করেছি কোশ্চেন গুলো, কিন্তু আশা করি তোমরা আনসার করতে পারবে। নেক্সট এখানে একটা দেখতে পাচ্ছ যে আমার সুপার 30 একটা সেশন ছিল লাস্ট, আমাদের যে ইউটিউবে আপলোড ভিডিওস, সেখানে তোমরা যদি দেখো তাহলে অনেকেই আমাদেরকে কোশ্চেন করছিলে তোমরা, যে আমাদেরই যে ব্যাচ সিইউএলটি 2026-এর জন্য যা প্রিপারেশন করায়, যে আমাদের প্রগতি 3.0 ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা এনরোল হবে কেন, বা আমাদেরই যে কোর্স সেটাই তোমরা পারচেস করবে কেন, সেটারই আনসার কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। সো যারা ভাবছো যে আমাদের কোর্সটা পারচেস করবে, তাদের জন্য তো অবশ্যই ওয়েলকাম, তারাও এই ভিডিওটা দেখতে পারো। বা যারা ভাবছো না যে আমাদের কোর্সটা নেবে না, এই ভিডিওটা একবার দেখে নিও প্লিজ, এটা রিকোয়েস্ট থাকলো। দেখলেই তোমাদের যে আনসার, কেন আমাদের কোর্স পারচেস করবে বা করবে না, পুরোটারই কিন্তু আনসার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের যে ফার্স্ট কোশ্চেন সেটার দিকে আমরা মুভ করি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে এখানে, যে হুইচ অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া ডেজিগনেট দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যে কোন অ্যাক্টের মাধ্যমে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন তাকে কনভার্ট করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়। তো একদম সিম্পল কোশ্চেন, যে চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে। ঠিক আছে? তো চার্টার অ্যাক্ট 1833 এর সময় তিনি গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, এটা কমেন্টের মাধ্যমে পারলে জানাবে। যদি না জানা থাকে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, যখন আমরা মডার্ন হিস্ট্রি ক্লাস তোমাদেরকে করাবো তখন আরো ডিটেলসলি সে বিষয়ে আলোচনা করবো। এখানে জাস্ট আমরা প্র্যাকটিস করছি, তাই না? সো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এখানে কি ছিল, যতগুলো কাউন্সিল অ্যাক্ট রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, 1935, সেগুলোতে কি রয়েছে, কোন অ্যাক্টের মাধ্যমে ডায়ার্কি ঘোষণা করা হয়, যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল যে আমাদের লেজিসলেচার ছিল সেখানে ডায়ার্কি কোন অ্যাক্টের মাধ্যমে ঘোষণা করা হয়। ঠিক আছে? সেন্ট্রাল যে আমাদের লেজিসলেচার, ঠিক আছে, আমাদের যে পার্লামেন্ট, যদিও তখন পার্লামেন্ট ছিল না, নাম পার্লামেন্ট ছিল না, তো সেখানে কখন ডায়ার্কি, কোন অ্যাক্টের মাধ্যমে ডায়ার্কি নিয়ে আসা হয়। তো এই সব কিছু কোশ্চেন কিন্তু এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো আপাতত এই কোশ্চেনের আনসার কি হবে বলো? 1833 যে চার্টার অ্যাক্ট, সেটা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে কি, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের যে ড্রাফটিং কমিটি ছিলেন তার চেয়ারম্যান কে ছিলেন? তো বি আর আম্বেদকর, একদম ইজি কোশ্চেন রয়েছে। ঠিক আছে? এর পাশাপাশি জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, ইনারা সবাই কিন্তু আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের সংবিধান সভা, কনস্টিটিউশন যেই সভাটা আমাদের তৈরি করেছে, তাই না? তো সেই সভাটার এরা সবাই সদস্য ছিলেন। তার মধ্যেই একটা কমিটি ছিল কি, ড্রাফটিং কমিটি, তার মূল কাজ ছিল কি আমাদের সংবিধানটা তৈরি করা। তো এই যে সংবিধান সভার বি আর আম্বেদকর, ইনি ছিলেন হেড। এর পাশাপাশি আমাদের যে ড্রাফটিং কমিটি, এখানে আরো 7 জন সদস্য ছিলেন। তারা কে কে? এখানে কিছু জন মহিলা সদস্য ছিলেন, তারা কে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করব। Next question, the idea of the concurrent list in Indian constitution was borrowed from which country? আমাদের যে concurrent list এর যে আইডিয়া, এটা কোন দেশ থেকে আমরা বড় করেছি? তো এটা কোথা থেকে বড় করেছি আমরা? অস্ট্রেলিয়া থেকে বড় করেছি। ঠিক আছে? এর পাশাপাশি বলবো আয়ারল্যান্ড থেকে কি বড় করেছি, যেমন ডিপিএসপিস কোথা থেকে বড় করেছি? আয়ারল্যান্ড থেকে। যদি ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলি, সেটা কোথা থেকে আমরা বড় করেছি? ইউএসএসআর থেকে। ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে রয়েছে, কমেন্টের মাধ্যমে পারলে জানাবে, না হলে নেক্সট হয়তো কোনো কোশ্চেন আমরা পেয়ে যাব। ইউএসএ থেকে কি বড় করেছি, অনেকগুলো একটা লম্বা লিস্ট রয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা ফান্ডামেন্টাল রাইটস, আমরা ইউএসএ থেকে বড় করেছি। ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 12 থেকে 35 নম্বর। কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 3 তে রয়েছে। সো এইভাবে আমরা এই মানে কম্প্রিহেন্সিভলি কিন্তু যখন প্র্যাকটিস সেশন গুলো রাখবো, এইভাবে কিন্তু মানে যখন আমি শুরু করব পলিটি, তো সবকিছু তোমাদের কমপ্লিট করে দেবো। এক একটা চ্যাপ্টার থেকে এইভাবে এত ভালো মতো কিন্তু আমরা ডিটেলসলি আলোচনা করব, যেটা তোমাদের এক্সামের জন্য খুব উপকারী হবে। নেক্সট যদি বলি, এখানে কানাডা রয়েছে, তো পারলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কানাডা থেকে আমরা কি বড় করেছিলাম।
নেক্সট কোশ্চেনে যদি বলি, কোশ্চেন নাম্বার 4, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অ্যাবলিশেস আনটাচেবিলিটি অ্যান্ড ফরবিডস ইটস প্র্যাকটিসেস? আনটাচেবিলিটি প্র্যাকটিস ফরবিডস, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? আর্টিকেল 17 এর মধ্যে রয়েছে দ্য প্রহিবিশন অফ দ্য আনটাচেবিলিটি। আর্টিকেল 17, যখন আমরা তোমাদের ফান্ডামেন্টাল রাইটস এর একটা আমি ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আর্টিকেল 14 টু 18 এখানে কি রয়েছে, রাইট টু ইকুয়ালিটিস এর সম্পর্কে রয়েছে। তার মধ্যে একটা আর্টিকেল আমরা পাই আর্টিকেল 17, সেখানে আনটাচেবিলিটি সম্পর্ক রয়েছে। সো আনটাচেবিলিটি প্রহিবিশন অ্যাক্ট 1955 এর মাধ্যমে আনটাচেবিলিটি প্রহিবিশন করা হয় বেসিক্যালি। তারপরেও সেই অ্যাক্টটাকে নাম চেঞ্জ করে দেওয়া হয়। কোন অ্যাক্ট কি নাম রাখা হয়, যেটা 1985 এ সেটা কিন্তু নেম চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে, তো প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অফ এসসি এসটি অ্যান্ড এরকমই কিছু একটা নাম ছিল, আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না। প্রহিবিশন অফ অ্যাট্রোসিটিস অফ দ্য এসসি এসটি অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস, মেবি এরকম নাম ছিল একটার। 1985 এই ধরনের কিছু একটা নাম ছিল, আমি পরে তোমাদেরকে ক্লাসে কনফার্ম করে দেবো। তো বেসিক্যালি আনটাচেবিলিটি আর্টিকেল 17, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর্টিকেল 16 এ কি রয়েছে, 18 এ কি রয়েছে, 18 এ কি রয়েছে যে অ্যাবলিশন অফ টাইটেল সম্পর্ক রয়েছে, আর্টিকেল 23 সম্পর্কে কি রয়েছে। তো সবকিছু এখন যদি আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, এত ডিটেলস আমি করাচ্ছি না আপাতত। সিম্পল তোমরা এখানে যা কোশ্চেন আছে সেইটুকুটাই বলি আমি, তাহলে অনেক লম্বা চলে যাবে সেশনটা। The directive principle, next question, question number 5. The directive principle of the state policy DPSP are contained in which part of the constitution? So DPSP কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 4 এর মধ্যে রয়েছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল যে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল গুলো রয়েছে, সেখানে কি রয়েছে আমাদের ডিপিএসপি অর্থাৎ নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে সেগুলো যে পার্ট 4 রয়েছে সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, পার্ট 3 তে কি রয়েছে, ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4 এ তে কি রয়েছে, এখানে ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্ক রয়েছে। পার্ট 5 এ কি রয়েছে, ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পর্কে রয়েছে। ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে যখন আমরা দেখবো এক একটা পার্ট, সেখানে 5টা পার্ট পাবো প্রায়। ফার্স্ট পার্টে যখন দেখবো যে প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে, তারপর পার্লামেন্ট সম্পর্কে রয়েছে, এইভাবে এক এক করে পার্ট দেখবো, তাই না? পার্লামেন্টের মধ্যেও অনেকগুলো ভাগ দেখে নেবো যে সেখানে লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তারপরে আমরা দেখবো কি সুপ্রিম কোর্ট রয়েছে। এইভাবে এক একটা পার্ট কিন্তু আমরা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 6 আমরা আলোচনা, সরি কত নাম্বার কোশ্চেন দেখলাম, এটাও হয়ে গেছে, পার্ট 4 দেখলাম। দেন হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6, which consti- which constitutional amendment act added the fundamental duty to the constitution? কত নম্বর ফান্ডামেন্টাল অ্যাক্টের মাধ্যমে যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস সেটা অ্যাড করা হয়? তো 42nd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। এটা কত সালে হয়? 1976, 1976 সালে হয়। এই 76 সালে যে ফান্ডামেন্টাল ডিউটি আমাদের অ্যাড করা হয়, কত নম্বর আর্টিকেলের মধ্যে অ্যাড করা হয়? আমাদের 51 এ যে আর্টিকেল গুলো রয়েছে, এখানে এই যে অ্যামেন্ডমেন্ট হয় তখন কিন্তু প্রায় 10টা ফান্ডামেন্টাল রাইট ছিল, সরি ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। ঠিক আছে, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরো একটা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু অ্যাড করা হয়? এটা 86 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে কিন্তু আরেকটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। এটা কত সালে হয়? এটা 2002 সালে হয়। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস এর মাধ্যমে কি অ্যাড করা হয় আমরা যখন দেখবো, তোমাদেরকে আর্টিকেল 21 এ পড়াবো, ওখানে রাইট টু এডুকেশন দেখবো। ঠিক আছে, যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কে প্রোভাইড করবে, আমাদের যে স্টেট রয়েছে সেটা তার দায়িত্ব। তার পাশাপাশি আমরা দেখবো যে ডিপিএস, সরি ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল 51 এর মধ্যে ওখানে একটা 51 এ কে বলে একটা ক্লজ পাবো। তো কে আমরা যখন তোমরা সিরিজ পড়বে, অ্যালফাবেটিক্যাল অর্ডার যখন পড়বে, তো কে কত নম্বর সিরিজে আছে, কত নম্বর ওয়ার্ড, কত নম্বরে আছে, 11 নম্বরে। সেই জন্য ওখানে কে বলে একটা টার্ম, ওখানে একটা আর্টিকেল মানে অ্যাড করা হয় যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্যারেন্টস টু সেন্ড দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল। ঠিক আছে, এরকম করে একটা ওখানে কিন্তু ক্লজ পাবো আমরা। তো এটাই ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে মনে রাখতে পারো। এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকবার করে রিভিশন হয়ে যাবে, আর এক্সামে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তোমাদের যেটা টাফ মনে হচ্ছে সেটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, কিন্তু এতবার করে রিভিশন হয়ে যাবে তোমাদের ক্লাসে, প্র্যাকটিস সেশনের মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে। সেই জন্য খুব ইন্টারঅ্যাক্টিভ সেশন হতে চলেছে আমাদের সাথে তোমাদের, আশা করছি যে তোমরা এনরোল হয়ে যাবে। এবার যদি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলি, এটা কত সালে হয়? এটা যদি বলি 1978 এ হয়। এটার মাধ্যমে কি কি অ্যাড করা হয়, কি কি ডিলিট করা হয়, সো সেগুলো আমরা দেখবো। 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বললাম, ঠিক আছে অলরেডি। এবার যদি 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলি, এটার মাধ্যমে একটা জিনিস কি করা হয়, এটা কত সালে হয়? ফার্স্টলি 1988 এ হয়, 1988 সালে হয়। ঠিক আছে, এটার মাধ্যমে
আমাদের ফার্স্টলি যে ভোট দানের রাইট টু ভোট ছিল সেটা 21 বছর ছিল, ঠিক আছে। এটার মাধ্যমে চেঞ্জ করে কত করা হয়, এটা কিন্তু 18 করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে এখনো কিন্তু 18 বছর রয়েছে। সো যাদের 18 বছর হয়ে যায় তারা কিন্তু রাইট টু ভোট পায়। যদিও এখন খুব এসআইআর চলছে, সো 18 বছর হয়ে গেলেও তুমি পাবে না না, আহ, সেটা একটা বড় কোশ্চেন কিন্তু। কিন্তু বেসিক্যালি এটা আমরা মাথায় মাথায় রাখবো যে 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কত সালে হয়, 1988 সালে। এটার মাধ্যমে কি করা হয়, আমাদের যে ভোটদানের অধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হু অ্যামং দ্য ফলোইংস অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। সো প্রেসিডেন্টকে বেসিক্যালি কে ওথ দেওয়ায়, ঠিক আছে। এটা কে হবে, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। একইভাবে আমাদের যদি বলা হয় যে গভর্নরকে ওথ কে দেওয়ায়, তাহলে কি হবে, জানা আছে, কমেন্টে বলো। যদি গভর্নরের কথা বলি তাহলে গভর্নরকে, সরি আমি কি বললাম, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে, তা গভর্নরকে কি হবে, যে হাইকোর্টের যিনি চিফ জাস্টিস হবেন সেই রিলেটেড যে একটা স্টেট রয়েছে যেখানকার যিনি গভর্নর, তার রিলেটেড যে হাইকোর্ট রয়েছে তিনি সেখানে গভর্নরকে কিন্তু ওথ দেওয়া হবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হ্যাঁ কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেনে যদি যাই, কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম গ্যাপ অ্যালাউড বিটুইন দ্য টু সেশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। আমাদের জানি পার্লামেন্টে বর্তমানে কিন্তু 3টে সেশন রয়েছে। যদি কোশ্চেন এইভাবে আমাদের কোশ্চেন এক্সামে যদি এইভাবে আসে যে আমাদের কনস্টিটিউশনে কি মেনশন রয়েছে যে পার্লামেন্টে কতগুলো সেশন হবে, তাহলে অ্যান্সার কি হবে, ইয়েস মেনশন রয়েছে। এইভাবে বলতে পারি যদি কোশ্চেন এইভাবে আসে যে আমাদের যে বর্তমানে আমরা কি দেখি, 3 সেশন, ঠিক আছে। 3টে সেশন হয় পার্লামেন্টের, কি কি সেশন হয়, মানসুন ফার্স্টলি এখন যেমন শুরু হতে চলেছে যে বাজেট সেশন শুরু হবে, তারপর মানসুন সেশন, তারপর উইন্টার সেশন। তো 3টে সেশন, 3টে সেশনের কথা কিন্তু আমাদের পার্লামেন্টে নেই। এটা একটা কনভেনশন, পার্লামেন্টারি কনভেনশনের মাধ্যমে কিন্তু 3টা সেশন হয়। যদি বলি কনস্টিটিউশনে কি মেনশন রয়েছে, সো কনস্টিটিউশনে এইভাবে রয়েছে, দ্যাস আর্টিকেল 85 যদি আমি দেখি, আর্টিকেল 85 এর মধ্যে মেনশন রয়েছে যে দুটো পার্লামেন্ট সেশনের মধ্যে 6 মাসের বেশি গ্যাপ হতে পারে না। দুটো পার্লামেন্টের সেশনের মধ্যে 6 মাসের বেশি গ্যাপ হতে পারে না, এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন রয়েছে। যদি 3টে সেশনের কথা বলে যে কনস্টিটিউশনে মেনশন রয়েছে যে 3টা পার্লামেন্টে 3টা সেশন হবে, তাহলে সেই স্টেটমেন্টটা কিন্তু রং হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু 6 মাস হবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 9, হু হ্যাজ দ্য ফাইনাল পাওয়ার টু ডিসাইড ওয়েদার আ পার্টিকুলার বিল ইজ মানি বিল অর নট। একটা বিল যে কোন একটা পার্টিকুলার বিল যে মানি বিল না না, এটা ডিসাইড করার অধিকার কার রয়েছে, স্পিকারের রয়েছে, স্পিকার অফ দ্য লোকসভা, ঠিক আছে। মনে রাখবো যে স্পিকার অফ লোকসভা তার অধিকার কি রয়েছে, কোনো একটা বিল মানি বিল না না। তো মানি বিল কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, যদি বলি 110 নম্বর আর্টিকেলের মধ্যে মানি বিল রয়েছে। অনেক সময় কোশ্চেন কিন্তু এইভাবে চলে আসে যে আমাদের কনস্টিটিউশন যে রয়েছে সেই কনস্টিটিউশনে মানি বিলের যে টার্মটা সেটা কি উল্লেখ রয়েছে। এই মানি বিল, এখানে যে টার্মটা আমি দেখলাম মানি বিল, মানি বিলের টার্মটা কি আমাদের কনস্টিটিউশনে মেনশন রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে যে না, কনস্টিটিউশনে কিন্তু মানি বিলের কথাটা মেনশন নেই। যদি আমি আর্টিকেল 112 দেখি, সেখানে কি রয়েছে, সেখানে টার্মটা মেনশন রয়েছে অ্যানুয়াল, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। যেটা 1 ফেব্রুয়ারি অর্থাৎ 2-3 দিন পরেই কিন্তু সেটা আমাদের নির্মলা সীতারামন জি, যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, সেটাকে কিন্তু পার্লামেন্টে পেশ করবেন। তো সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে, আর্টিকেল 112, ঠিক আছে। সেখানে মেনশন রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কিন্তু মনে রাখবো মানি বিল যে টার্মটা সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু মেনশন নেই, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ আপাতত এইটুকুই মানি বিল সম্পর্কে বলে দিলাম। এবার মানি বিলে প্রভিশন গুলো কি কি রয়েছে, যখন আমি তোমাদের পার্লামেন্ট পড়াবো আর্টিকেল 75 অনুযায়ী, সরি পার্লামেন্ট 79 এর মধ্যে রয়েছে। তো পার্লামেন্ট তোমাদের রেসপেক্টিভলি, তারপর যদি দেখি যে আর্টিকেল 80 এবং 81 তোমাদের লোকসভা রাজ্যসভা সম্পর্কে রয়েছে। তো সেগুলো যখন পড়াবো তখন প্রভিশন গুলো আরো আমরা ডিটেলসলি দেখবো যে আর কি কি ধরনের বিল হতে পারে। যে মানি বিল রয়েছে, অর্ডিনারি বিল রয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে, ফাইন্যান্সিয়াল বিল ক্যাটাগরি 1-2 রয়েছে। আমরা সবগুলো কিন্তু তখন দেখবো, ঠিক আছে। সো এখন সিম্পলি আমরা প্র্যাকটিস করছি, বলতে পারো রিভিশন করছি। আর্টিকেল 10 যদি দেখি, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশড। কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আমাদের যে সুপ্রিম কোর্ট সেটা এস্টাবলিশ হয়েছে। সো আর্টিকেল 124, 124 নম্বর আর্টিকেলে কিন্তু সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছে। সো যখন সুপ্রিম কোর্ট তোমাদেরকে পড়াবো তখন দেখবো যে সুপ্রিম কোর্ট কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। আর্টিকেল 124 পর্যন্ত থেকে 147, 147 পর্যন্ত কিন্তু রয়েছে। এখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন যে প্রভিশন গুলো রয়েছে সেগুলো দেখবো, যে সুপ্রিম কোর্টের অরিজিনাল পাওয়ার কোথায় রয়েছে, অ্যাপিলেট জুরিসডিকশন কোথায় রয়েছে, এই রেড জুরিসডিকশন কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, এগুলো সব কিন্তু সেখানে আমরা দেখবো, ঠিক আছে।
আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখতে পারো, হ্যাঁ, আর্টিকেল 143 রয়েছে, এখানে কি রয়েছে, এখানে রয়েছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বলতে পারো, যে প্রেসিডেন্ট আর্টিকেল 143 এর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে কোনো একটা বিষয় সুপ্রিম কোর্টের রায় কি সেটা সিক করতে পারে, ঠিক আছে, কিন্তু এই রায়টা দেওয়া সুপ্রিম কোর্ট বাউন্ড না যে সুপ্রিম কোর্টকে রায় দিতেই হবে। আরেকটা বিষয়, যেমন সুপ্রিম কোর্ট বাউন্ড না রায় দেওয়ার জন্য, ঠিক আছে, সুপ্রিম কোর্টের মতামত কি, ঠিক একইভাবে প্রেসিডেন্ট কিন্তু বাউন্ড না সুপ্রিম কোর্ট যদি কোনো বিষয়ে রায় দিয়েও থাকে সেটাকে একসেপ্ট করা বা সেটাকে সেই রায়টাকে মেনে নেওয়া, সেটা কিন্তু কোনো ধরনের জাজমেন্ট না, সেটা জাস্ট একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স, ঠিক আছে। ঠিক একইভাবে, হ্যাঁ, আর্টিকেল যদি 142 বলি, 142, এখানে একটা জিনিস মেনশন রয়েছে যে সুপ্রিম কোর্ট ক্যান এনি ডু টু প্রোভাইড কমপ্লিট জাস্টিস। সুপ্রিম কোর্ট যে কোনো মানে কমপ্লিট জাস্টিস করার জন্য আর্টিকেল 142 এর মাধ্যমে যে কোনো এক্সটেন্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু যেতে পারে। সো যখন সুপ্রিম কোর্টের পাওয়ার আমরা করব তখন এগুলো সম্পর্কে আরো ডিটেইলসলি দেখব। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ দ্য ফোর্থ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ? ফোর্থ শিডিউলের যদি কথা বলি, সেখানে অ্যালোকেশন অফ দ্য সিটস টু রাজ্যসভার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে সমস্ত স্টেট থেকে, আমাদের যেহেতু ফেডারেল কান্ট্রি, তাই না, তো ফেডারেল কান্ট্রি সমস্ত স্টেট থেকে কিন্তু আমাদের রাজ্যসভাতে একটা নির্দিষ্ট কোটা অনুযায়ী এমপিরা সেখানে যান, যেমন লোকসভাতে যান ঠিক একইভাবে রাজ্যসভাতে যান। রাজ্যসভার ভোট ভোট কিন্তু ডিরেক্টলি হয় না, ইনডিরেক্টলি ভাবে ভোট হয়। যদি ইউএসএ তে দেখি, সেখানে 50টা স্টেট রয়েছে, সো 50টা স্টেটে ওখানে ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ রয়েছে, যে প্রত্যেক স্টেট থেকে দুজন এমপি সেখানে, অর্থাৎ তাদের যে সিনেট সেখানে কিন্তু যেতে পারবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সিনেট কিন্তু আপার হাউস অফ দ্য কংগ্রেস, অর্থাৎ ইউএস এর যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে বলা হয় কংগ্রেস, তার যে আপার হাউস সেটা কিন্তু সিনেট। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা আপার হাউস সেটাকে কি বলা হয়, কাউন্সিল অফ স্টেটস বা বাকি রাজ্যসভা, ঠিক আছে, বা আপার হাউস। সো অ্যালোকেশন অফ সিট সম্পর্কে কোথায় রয়েছে, এখানে সরি, ফোর্থ শিডিউলে অ্যালোকেশন অফ সিটস রয়েছে। অ্যান্টি ডিফেকশন ল এর কথা যদি বলি, এটা কত কত নম্বর শিডিউলে রয়েছে, 10 শিডিউলে, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, পারলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। দ্য ফর্মস অফ ওথ, ওথ কত নম্বর শিডিউলে রয়েছে, ঠিক আছে, এটা সেকেন্ড শিডিউলের মধ্যে রয়েছে। শিডিউল ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজের সম্পর্কে 8 শিডিউলের মধ্যে রয়েছে, ঠিক আছে। সো যারা জানতে না, নোট করে নিতে পারো। দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন, কিভাবে বেসড করা হয়েছে, বেসিক্যালি এটা তোমাদের জন্য একটা টাফ কোশ্চেন আমি বলবো, তোমাদের হয়তো জানা থাকবে না, যে প্রসিজার এস্টাবলিশ বাই ল। প্রসিজার এস্টাবলিশ বাই ল এটা আমরা কোথায় করব, যখন তোমাদের আর্টিকেল 21 পড়াবো সেখানে দুটো কনসেপ্ট পাবো আমি, যে প্রসিজার এস্টাবলিশ বাই ল এন্ড ডিউ প্রসেস অফ ল, এটা দুটোর মধ্যে ডিফারেন্স কি। সো তখনই আমি ডিটেলস তোমাদেরকে পড়াবো, এখন বলতে গেলে প্র্যাকটিস সেশন থেকে আমরা ডাইভার্ট হয়ে যাব। সো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 13, হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? যে চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, এখন কে রয়েছেন, যেহেতু এটা খুব একটা বার্নিং ইস্যু চলছে এসআইআর এর জন্য, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে, এটার আনসার তো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই দিতে হবে, যদি না জানা থাকে এখনই গুগল করে কিন্তু দেখে নাও, কিন্তু অ্যান্সার অবশ্যই দিবে যে আমাদের চিফ ইলেকশন কমিশনার বর্তমানে কে রয়েছেন, ঠিক আছে। তো হু অ্যাপয়েন্টস চিফ ইলেকশন কমিশনার, অবভিয়াসলি আমাদের প্রেসিডেন্ট। যত আমাদের বড় বড় পোস্ট গুলো রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখবো কি, স্টেটের ক্ষেত্রে আমরা সেন্টারের ক্ষেত্রে দেখবো যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন, স্টেটের ক্ষেত্রে দেখবো আমাদের গভর্নর অ্যাপয়েন্ট করছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল ফর সরি কোশ্চেন নাম্বার 14, হ্যাঁ, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য ইমপিচমেন্ট প্রসিজার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কোন আর্টিকেলে যে প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে সেটা আর্টিকেল 61 এর মধ্যে রয়েছে, কিন্তু আমরা যখন ক্লাস করব তখন দেখব যে ইমপিচমেন্ট প্রসিজারটা কি, কিভাবে একজন প্রেসিডেন্টকে ইমপিচ করা যেতে পারে। যদি বলি যে সব থেকে বেশি মেজরিটি কিসের জন্য প্রয়োজন, ইমপিচমেন্টের জন্য প্রয়োজন, ঠিক আছে। ইমপিচমেন্টের জন্য সব থেকে বেশি মেজরিটি প্রয়োজন, কতটা মেজরিটি প্রয়োজন, 2/3, 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, প্রেজেন্ট 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এর পাশাপাশি কি, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, it should be more than half of the total strength। টোটাল স্ট্রেংথ কত আমাদের হাউসের, বর্তমানে 550, কারণ দুটো যে অ্যাংলো ইন্ডিয়ান সিট ছিল 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2019 সালে, সেটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, সেই জন্য বর্তমানে সিট
550 এর মধ্যে যদি আমি হাফ অফ দ্য টোটাল স্ট্রেন্থ বলি, সো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, প্লাস 1, তাহলে সেটা কিন্তু হাফ অফ দ্য টোটাল স্ট্রেন্থ আসবে, যেটা 272 বা 273 সামথিং এরকম আসবে, ঠিক আছে। 2/3 অফ দ্য প্রেজেন্ট ভোটিং এটা হতে হবে, আর এটা অবশ্যই হাফ অফ দ্য টোটাল স্ট্রেন্থ হতে হবে। এটা হচ্ছে ইমপিচমেন্ট যে ক্রাইটেরিয়া সেটা, ঠিক আছে। সো বুঝতে পারলে এটা। এবার নেক্সট যদি বলি কোশ্চেন নাম্বার 15, দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু দ্য হুইচ অফ দ্য ফলোইং। 73rd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 এ হয়েছিল, ঠিক আছে, এটার মাধ্যমে কি অ্যাড করা হয়? পঞ্চায়েতি রাজ। যদি যদি 74th আমি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলি, ঠিক আছে, এটার মাধ্যমে কি অ্যাড করা হয়? আমাদের মিউনিসিপ্যালিটি বলা হয়। যেমন এটার ক্ষেত্রে যদি দেখি, আমি 29 সাবজেক্ট রয়েছে, এখানে দেখি যদি 18টা সাবজেক্ট রয়েছে, কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 243 পঞ্চায়েতের ক্ষেত্রে যদি দেখি যে 243 এ থেকে জেড জি সব পর্যন্ত রয়েছে, তারপরে আর্টিকেল গুলো মিউনিসিপ্যালিটি সম্পর্কে রয়েছে, ঠিক আছে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। অ্যান্টি ডিফেকশন ল এর কথা বললাম, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কত নম্বর শিডিউলে রয়েছে? 10 শিডিউলের মধ্যে রয়েছে। কোঅপারেটিভ সোসাইটিস সব আমরা দেখবো কিন্তু ক্লাসে, ঠিক আছে। আপাতত এটার আনসার কি হবে? পঞ্চায়েতি রাজ। নেক্সট কোশ্চেন বলি, হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভা যদি এক্স অফিসিও চেয়ারম্যান কথা বলি, তাহলে ভাইস প্রেসিডেন্ট। কিছুদিন আগেই একজন কিন্তু মহারাষ্ট্র থেকে, সাউথ থেকে আমাদের রাজ্যসভার যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু সরি আমাদের যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন, তাই না? তেনার নাম কি? এগুলো কিন্তু কোশ্চেন এক্সামে এসে থাকে। না জানা থাকলে গুগল করে নাও, ঠিক আছে, ইজি অপশন। সবকিছু আনসার আমি দিব ধরি? না না, জাস্ট কিডিং। অবশ্যই আমি দেবো, সেই জন্যই রয়েছি, বাট এটা দেবো না। হ্যাঁ, এটা অবশ্যই গুগল করে নাও। হু ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেন এক্সামে এসে থাকে। দেন এখানে তেমন কিছু দেখছি না বলার মতো। নেক্সট, দ্য সার্কারিয়া কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড টু রিভিউ হুইচ অফ দ্য ফলোইংস। সার্কারিয়া কমিশন একটা 1983 তে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে। এই যে কমিশন, সেটা কি জন্য অ্যাপয়েন্ট করা হয়? বেসিক্যালি আমাদের সেন্টার স্টেট রিলেশন সেটা রিভিউ দেখার জন্য, সেটার জন্য, ঠিক আছে। ঠিক একইভাবে একটা কমিশন ছিল পুঞ্চি কমিশন। পুঞ্চি কমিশন কি জন্য অ্যাপয়েন্ট করা হয়? আমাদের গভর্নরের যে রোল, ঠিক আছে, গভর্নরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হবে সেটার জন্য পুঞ্জি কমিশন কিন্তু অ্যাপয়েন্ট করা হয়। পুঞ্জি কমিশন বেশ কিছু কিন্তু সাজেশন দেয়, সেগুলোকে যদিও মানা হয় না, ঠিক আছে। যে কি জন্য মানা হয় না? কারণ কমিশন যে সমস্ত সাজেশন দিবে সেটা কিন্তু গভর্নমেন্ট বাউন্ড না সেটাকে মেনে নেওয়ার জন্য, ঠিক আছে। অনেক সময় মানতেও পারে, বাট গভর্নমেন্ট বাউন্ড না বেসিক্যালি। হুইচ ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির সময় আমাদের কোন ফান্ডামেন্টাল রাইট সেটাকে কি করা যায় না? বেসিক্যালি সাসপেন্ড করা যায় না। হ্যাঁ, আর্টিকেল 20, 21, আর্টিকেল 20 এবং 21 এর মধ্যে কি প্রভিশন রয়েছে? অবশ্যই যখন ক্লাস ডিটেলস করাবো তখন তোমাদেরকে বলবো যে এগুলো আর্টিকেল। আপাতত তোমরা এটা জেনে রাখো যে ন্যাশনাল এমার্জেন্সি, সো ন্যাশনাল 3 প্রকার এমার্জেন্সি আছে। একটা রয়েছে 352, 356 অ্যান্ড 360। 3 প্রকার এমার্জেন্সি হয়, ঠিক আছে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটে আর্টিকেলে তিনটার মেনশন রয়েছে। তো পারলে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন আর্টিকেলের মধ্যে কোন ইমার্জেন্সিটা মেনশন রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ 10 শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল? 10 শিডিউল অলরেডি দেখলাম যে অ্যান্টি ডিফেকশন সম্পর্কে রয়েছে। শিডিউল ল্যাঙ্গুয়েজ কত নম্বর দেখলাম? 8 শিডিউল। ডিস্ট্রিবিউশন অফ দ্য লিস্ট, ঠিক আছে, এটা কত নাম্বার রয়েছে? এটা 7 শিডিউলের মধ্যে রয়েছে। ল্যান্ড রিফর্মস, এটা মেনশন নেই কোনো শিডিউলেই। হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্টে যখন জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে, এটা প্রিসাইড কি করে বেসিক্যালি? তো আমাদের যিনি স্পিকার অফ দ্য লোকসভা হয়, স্পিকার অফ লোকসভা যিনি হন, তিনি কিন্তু পার্লামেন্টের যখন জয়েন্ট সিটিং হবে সেটা প্রিসাইড করেন বেসিক্যালি। তো স্পিকার অফ লোকসভা, অনেকেই জিজ্ঞাসা করে যদি স্পিকার অফ লোকসভা না থাকে তাহলে ডেপুটি স্পিকার অফ লোকসভা যিনি হবেন তিনি সেটার কি করবেন? প্রিসাইড করবেন। অনেকে তারপরেও কোশ্চেন করে যে ডেপুটি স্পিকার অফ লোকসভা যদি না থাকে তাহলে কে? তাহলে ফার্স্ট আমাদের স্পিকার অফ লোকসভা, ঠিক আছে, ডেপুটি স্পিকার অফ লোকসভা, সেকেন্ড, থার্ড যদি বলি তাহলে ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান অফ রাজ্যসভা,
ঠিক আছে, এখানে তোমরা কোশ্চেন করতেই পারো। তাহলে যিনি আমাদের চেয়ারম্যান অফ রাজ্যসভা, যিনি আমাদের এক্স অফিসিও চেয়ারম্যান, এক্স অফিসিও বলতে পারে, যিনি ভাইস ভাইস প্রেসিডেন্ট বেসিক্যালি, তিনি কেন এখানে প্রিসাইড করেন না? বেসিক্যালি আমরা ভাইস প্রেসিডেন্ট ইলেকশন যখন দেখবো, তিনি ডাইরেক্টলি ইলেক্ট হয়ে আসেন না, ঠিক আছে, সেই জন্য এখানে ভাইস প্রেসিডেন্টকে আমরা রাখি না, ঠিক আছে। অর্ডার অফ শিডিউলে এখানে ডেপুটি চেয়ারম্যান আসে, ঠিক আছে, অফ রাজ্যসভা। তো এতটুকু ডিটেলস তোমাদের আসবে না, বেসিক্যালি স্পিকার অফ লোকসভা মনে রাখলেই হলো। নেক্সট কোশ্চেন যদি দেখি, যে হুইচ আর্টিকেল গিভস পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? আর্টিকেল 368 এর মাধ্যমে পার্লামেন্ট কাছে এটা পাওয়ার আছে যে পার্লামেন্ট কি করতে পারে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাগ, ক্যাগের ফুল ফর্ম কি? দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাক্ট অ্যাজ আ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। কার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে কাজ করে? দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পার্লামেন্টের একটা কমিটি রয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। যখন পার্লামেন্টের অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়াবো তখন এটা ডিটেলস পড়াবো। এখানে প্রভিশন কে, যে লিডার অফ অপোজিশন এটার হেড করেন না। পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাজ কি, ক্যাগের কাজ কি। তো আপাতত তোমরা এটা মনে রাখো যে ক্যাগ কোথায় মেনশন রয়েছে। ক্যাগের কথা যদি বলি, সো আর্টিকেল 148 থেকে 151 পর্যন্ত যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে সেখানে কিন্তু ক্যাগের মেনশন রয়েছে, ঠিক আছে। কোশ্চেন এইভাবে আসতে পারে যে বর্তমানে আমাদের ক্যাগ কে রয়েছেন? বর্তমানে কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে, বর্তমানে কে কে রয়েছেন? কে সঞ্জয়, সঞ্জয় মূর্তি, ঠিক আছে। এর আগে যিনি ক্যাগ ছিলেন, ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তিনি কে ছিলেন? একজন মুর্মু বলে, মুর্মু কিছু একটা মুর্মু ছিলেন, ঠিক আছে, লাস্টে মুর্মু ছিল নামে। তো আপাতত এক্সাম পার্সপেক্টিভে এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে যে কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্ট দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট? হাইকোর্টের জাজদেরকে কে অ্যাপয়েন্ট করেন? তো অবভিয়াসলি যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অনেকের ক্ষেত্রে ডাউট হতে পারে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মেবি তাদেরকে অ্যাপয়েন্ট করেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে প্রেসিডেন্ট করেন, কিন্তু তাদেরকে নিয়োগ কিভাবে হয়? তো একটা কলিজিয়াম সিস্টেম রয়েছে। যখন আমরা ফার্স্ট জাজেস কেস দেখবো 1983 তে, তারপর সরি 1981 এ, ঠিক আছে, তারপর 1991 এ সেকেন্ড জাজেস কেস দেখবো, সেখানে দুজনকে নিয়ে কলিজিয়াম গঠনের কথা বলা হয়। 1997 এ যখন দেখবো যে থার্ড জাজেস কেস, সেখানে বেসিক্যালি থার্ড জাজেস কেসের মাধ্যমে যে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম, যিনি সিনিয়র মোস্ট জাজ হবেন তিনি হবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর তার নিচে চারজন সিনিয়র মোস্ট জাজ থাকবেন, তাদেরকে নিয়ে একটা কলেজে গঠন করা হবে, যেনারা কি করবেন যে সুপ্রিম কোর্টের জাজকে হবে, হাইকোর্টের জাজকে হবে, তাদের ট্রান্সফার রিলেটেড সমস্ত কিছু তারাই দেখাশোনা করবেন, ঠিক আছে। এমনটা বলা হয় সেই থার্ড জাজেস কেসের মাধ্যমে। যখন তোমাদেরকে আমি সুপ্রিম কোর্ট পড়াবো তখন সেটা ডিটেলসলি আলোচনা করবো অবভিয়াসলি। তো আপাতত আনসার এটার কি হবে? প্রেসিডেন্ট, ঠিক আছে। আপাতত না, এটার আনসারই প্রেসিডেন্ট হবে। The preamble of Indian Constitution is based on the preamble of Indian Constitution। যখন আমি তোমাদেরকে preamble পড়িয়েছি সেটা ডিটেলস ক্লাস কিন্তু আমাদের অলরেডি ইউটিউবে রয়েছে। সেটা আনসার কি হবে? অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন। হুম, এটা মনে রাখলেই চলবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, question number 25, which body recommends the distribution of the tax revenue between the center and state? সেন্টার এবং স্টেটের মধ্যে যে ট্যাক্স রেভিনিউ সেটা ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা কোন কমিটির মাধ্যমে ডিসাইড হয়? সেটা ফাইন্যান্স, কোন কমিশন এটা ডিসাইড করে? সেটা ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে? এটা আর্টিকেল 280 এর মধ্যে মেনশন রয়েছে। আর্টিকেল 280 এর মধ্যে ফাইন্যান্স কমিশন সম্পর্কে মেনশন রয়েছে। জাস্ট একটু থামো। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনের কথা যদি বলি, ন্যাশনাল ইমার্জেন্সি ইজ প্রোক্লেম আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? ন্যাশনাল ইমার্জেন্সি যদি বলি, আর্টিকেল 352। অলরেডি কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করলাম তোমাদেরকে, কিন্তু কোশ্চেনটা চলেই আসলো। ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352। ন্যাশনাল ইমার্জেন্সি তিনটা কন্ডিশনের উপর ডিসাইড করা যায়। একটা কি, ফার্স্ট হচ্ছে ওয়ার, ঠিক আছে, এক্সটার্নাল এগ্রেশন, যদি যুদ্ধ হয়, এক্সটার্নাল অ্যাগ্রেশন হয়, বা আর্মড রেবেলিয়ন হয়। আর্মড রেবেলিয়নটা পরবর্তীতে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়। প্রিভিয়াসলি প্রিভিয়াসলি কিন্তু এখানে আর্ম রেবেলিয়ন ছিল না, সেখানে কি ছিল? ইন্টারনাল ডিস্টারবেন্স। কিন্তু ইন্টারনাল যে ডিস্টারবেন্স টার্মটা অনেক ভেগ, সেই জন্য এটাকে চেঞ্জ করে সেখানে আর্ম রেবেলিয়ন কিন্তু যুক্ত করা হয়, ঠিক আছে। সো আর্টিকেল 356 এখানে কি রয়েছে? এখানে স্টেট ইমার্জেন্সি সম্পর্কে রয়েছে বা প্রেসিডেন্ট রুল সম্পর্কে রয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট রুল কোথায় রয়েছে? মণিপুরে, যদিও সেটা
যে রেভোক করে নেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট রুলটা, কিন্তু মণিপুরে ছিল অলরেডি। আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট রুল কখনো লেগেছে না, জানা থাকলে জানাবে কমেন্টে। আর্টিকেল 360 এখানে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে, ঠিক আছে। আর 365 তো বেশি ডিটেলস হয়ে যাবে। 365 যে সেখানে স্টেটে কোনো রকম যদি ন্যাশনাল ইম্পর্টেন্সের কোনো রকম যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তার বেসিসে গভর্নরের রিপোর্টের বেসিসে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি কিন্তু লাগু করা যেতে পারে, সেটা 365 এর মধ্যে মেনশন রয়েছে। The concept of the single citizenship in India is borrowed from the concept of single citizenship। এটা কোথা থেকে বড় করা হয়েছে? তা ইউকে থেকে বড় করা হয়েছে। ইউকেতে কি রকম সিটিজেনশিপ রয়েছে? সিঙ্গেল। ভারতেও সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, একক নাগরিকত্ব। আমাদের স্টেটের আলাদা কোনো নাগরিকত্ব নেই। কিন্তু ইউএস এর ক্ষেত্রে যদি বলি, সেখানে কি রয়েছে? ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তাই না? এগুলো অলরেডি কিন্তু ক্লাসে আমি পড়িয়েছি। হিস্টোরিক্যালি হাউ মেনি অ্যাংলো ইন্ডিয়ান্স কুড বি নমিনেটেড ইন দ্য লোকসভা? আমি অলরেডি বললাম যে দুইজনের কিন্তু নমিনেট করার কথা ছিল অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের কথা আমি কিন্তু মেনশন করলাম অলরেডি। 104th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2019-এ সেটা কিন্তু কি করা হয়? সেটা সরিয়ে দেওয়া হয়, বর্তমানে এটা কিন্তু আর নেই। Which amendment act made the right to education a fundamental right? কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু এডুকেশন সেটা ফান্ডামেন্টাল রাইট ঘোষণা করা হয়? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু এডুকেশন কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? আর্টিকেল আর্টিকেল 21 এ, 21 এর মধ্যে রয়েছে, তাই না? এর মাধ্যমে একটা আমি বললাম যে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে যে 51 এ কে এর মধ্যে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। What is the required quorum to constitute a meeting of either house of the parliament? পার্লামেন্টের হাউসের, ঠিক আছে, কতটা কোরাম হলে কোন একটা মিটিং কন্ডাক্ট করা যেতে পারে? এটা কি 1/10? 1/10 মেম্বার যদি থাকে তাহলে যে কোনো প্রসিডিং পার্লামেন্টে চালিয়ে যাওয়া যেতে পারে। তো কোরাম বেসিক্যালি কি? কোরাম হচ্ছে রিকোয়ার্ড কোটা অফ মেম্বার্স যদি থাকে, একটা নির্দিষ্ট নাম্বার অফ মেম্বার যদি সেখানে উপস্থিত থাকে, তাহলে যে পার্লামেন্ট প্রসিডিংস সেটা চালিয়ে যাওয়া যাবে আগেই। কিন্তু তার থেকে কম মেম্বার যদি থাকে, তাহলে কিন্তু পার্লামেন্টারি যে প্রসিডিংস সেটা চালানো যাবে না। তো কোরাম কত? বর্তমানে আমি যদি 550 আমাদের মেম্বার দেখি, তাহলে 1/10, তাহলে বলতে পারো 55, 55 জন, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমাদের কত রয়েছে মেম্বার? 545 রয়েছে, সেই অনুযায়ী কোরাম কত হবে? সেই অনুযায়ী এই 54 পয়েন্ট সামথিং, যদিও মানুষ আমরা অর্ধেক ধরি না, 55ই তোমরা মনে রাখো। বেসিক্যালি এই জিনিসটা মনে রাখবে যে 1/10, ঠিক আছে, কোরাম হওয়ার জন্য প্রয়োজন। হু ইজ হু ইজ কনসিডার্ড দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স অফ ইন্ডিয়া? আমাদের পাবলিক পার্সের গার্জিয়ান কে? অবভিয়াসলি কে, ক্যাক সম্পর্কে অলরেডি কিন্তু আমি বললাম তোমাদেরকে, তাই না? Which writ is issued by the court to command a public official to perform their duty? তো রিট আর্টিকেল 32 এর মধ্যে রয়েছে, ঠিক আছে। যে কনস্টিটিউশন, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর যে রেমেডিস সম্পর্কে সেখানে দেখবো 5 প্রকার রিটের সম্পর্কে রয়েছে। তো ফার্স্ট হ্যাভিয়াস কর্পাস দেখবো, সেকেন্ড রিট দেখবো কি ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি? যে উই কমান্ড, আমরা কমান্ড করছি, ঠিক আছে। হ্যাভিয়াস কর্পাস মানে কি? টু ব্রিং দ্য বডি, টু হ্যাভ দ্য বডি। এইভাবে আমরা প্রত্যেক রিট গুলো কিন্তু দেখবো, তার মিনিং দেখবো, ঠিক আছে। কিউ ওয়ারেন্ট মানে কি? ঠিক আছে। সার্চিওর মানে কি? তো সবকিছু মানে দেখবো। কিউ ওয়ারেন্ট বেসিক্যালি হোয়াট ইজ ইউর অথরিটি, এইভাবে সবকিছু রিড কিন্তু আমরা দেখবো। এবং কোন রিড, তার মিনিং কি? এখানে ম্যান্ডামাস মানে কি? উই কমান্ড, অর্থাৎ হায়ার অথরিটি কোনো লোয়ার অথরিটিকে কমান্ড করতে পারে যদি সে কোনো কাজ না করে। এখানে বেসিক্যালি সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টকে কিন্তু এই অর্ডারটা দিয়ে দেয়। নট অনলি লোয়ার কোর্ট বাট অলসো আদার্স যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছে তাদেরকেও, তাদের ক্ষেত্রেও এটা দেওয়া যেতে পারে। কিন্তু এটা কি করবে? হায়ার অথরিটি করবে বা সুপ্রিম কোর্ট করবে বেসিক্যালি। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট অফ ইন্ডিয়া টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজ সিস্টেম এটা কোন স্টেটে ফার্স্টলি এস্টাবলিশ হয়? আমরা তো দেখলাম এখানে আনসারটা হবে রাজস্থান। রাজস্থানের নাগৌর বলে একটা ডিস্ট্রিক্ট ছিল, সেখানে 1959-এ কিন্তু কি করা হয়? এস্টাবলিশ হয়। তারপরে আমরা বিভিন্ন ধরনের কমিশন দেখবো, বলবন্ত রায় মেহতা কমিটি দেখবো, আদার্স বেশ কিছু কমিটি দেখবো। তার পরবর্তীতে আমরা দেখবো যে 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি রেসপেক্টিভলি কিন্তু স্টার্ট করা হয় 1992-এ। তো ফার্স্টলি যদি বলি সেটা রাজস্থান। রাজস্থানের কোন ডিস্ট্রিক্টে? নাগৌর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এটা মাথায় রাখবো। পঞ্চায়েতি রাজ রাজস্থান দেখলাম, হ্যাঁ 34। What type of majority is generally required for the constitutional amendment under Article 368? 368 এর মাধ্যমে যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয়, তার জন্য কি ধরনের মেজরিটি দরকার? স্পেশাল মেজরিটি দরকার, ঠিক আছে।
Next question: to whom does the UPSC submit its annual report on its performance? UPSC কার কাছে তার পারফরম্যান্সের জন্য যে রিপোর্ট সেটা সাবমিট করে? প্রেসিডেন্টের কাছে। নেক্সট কোশ্চেন যদি বলি, which part of the Indian constitution is called the Magna Carta of India? Magna Carta of India পার্ট 3 কে বলা হয় কেন? কারণ বেসিক্যালি যে ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 তে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইট 12 টু 35 পর্যন্ত আর্টিকেল গুলো রয়েছে। ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে বিভিন্ন ধরনের অধিকারগুলো দেয়, ঠিক আছে? সেই জন্য বেসিক্যালি এটাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। এখানে বাকি পার্টগুলো আমি অলরেডি বলেছি। পার্ট 2 এর সম্পর্কে কি রয়েছে? 5 টু 11 সিটিজেনশিপ সম্পর্কে রয়েছে। পার্ট 4 এবং পার্ট 5 অলরেডি আমি কিন্তু বলেছি। নেক্সট কোশ্চেন যদি বলি, কোশ্চেন নাম্বার 36 আলোচনা করি। 37, who was the authority to remove the vice president of India from office? the vice president কে তার অফিস থেকে রিমুভ করার মতো অথরিটি কার রয়েছে? পার্লামেন্টের রয়েছে, ঠিক আছে? which article of the constitution provides for a uniform civil code? ইউনিফর্ম সিভিল কোডের কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? আর্টিকেল 44। যখন ডিপিএসপি পড়াবো তখন ডিটেইলসলি পড়াবো। আপাতত বলো যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের কোন রাজ্যে ফার্স্টলি ছিল? ফার্স্ট গোয়াতে। এখন বর্তমানে ইউনিফর্ম সিভিল কোডের যে আমাদের উত্তরাখণ্ড রাজ্য, ঠিক আছে, তার 1 বছর অলরেডি কিন্তু পূর্ণ হয়ে গেল। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ছিল। সো এখন বর্তমানে যদি আমাদের বলি যে স্বাধীন ভারতে কোন রাজ্য ফার্স্ট, তাহলে কিন্তু হবে আমাদের উত্তরাখণ্ড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যদি বলি, the word secular was added to the preamble by which amendment? secular যে আমাদের ওয়ার্ডটা সেটা প্রিএমবেলে কিন্তু ফার্স্টলি মেনশন ছিল না। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেকুলার পাশাপাশি এখানে সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি টার্মটাও কিন্তু অ্যাড করা হয় 1976 এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, which house of the parliament, which house of the Indian parliament cannot be dissolved? আমাদের যে পার্লামেন্ট রয়েছে তার দুটো হাউস, আপার হাউস লোয়ার হাউস। আপার হাউস রাজ্যসভা, সেটা কিন্তু ডিসলভ করা যায় না। কি জন্য? কারণ এর যে মেম্বারশিপ 1/3 প্রত্যেক 2 বছরে কিন্তু রিপিট হতেই থাকে, তাই না? কিন্তু অপরপক্ষে যদি আমি পার্লামেন্টের কথা বলি, লোকসভার কথা যদি বলি, সেখানকার মেম্বারদের টেনিওর কত? 5 বছর। রাজ্যসভায় 6 বছর, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি যে লোকসভায়, সেখানে 5 বছর, এবং সেখানকার যে আমাদের লোকসভা, সেটাকে যে কোনো সময় যদি প্রেসিডেন্ট চায়, ঠিক আছে, সেটাকে কিন্তু ডিসলভ করতে পারে। যদিও প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো না, কাউন্সিল অফ মিনিস্টার তাকে রিটেন একটা লেটারের মাধ্যমে জানাতে হবে, তারপর, ঠিক আছে? অনেক ধরনের কন্ডিশন রয়েছে। আপাতত মাথায় রাখুন যেটা রাজ্যসভা, যেটা পার্মানেন্ট হাউস, যেটাকে ডিসলভ করা যায় না, ঠিক আছে? হুম, কোশ্চেন নাম্বার 40 দেখলাম, হ্যাঁ, 41, who was the first law minister of independent India? আমাদের যে ভারতের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট ল মিনিস্টার কে ছিলেন? বি আর আম্বেদকর। এখন আমাদের ল মিনিস্টার কে রয়েছেন? অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। Then 42nd, question number 42, the abolition of the title is provided under which article? আর্টিকেল 18 এ abolition of title সম্পর্কে রয়েছে। আর্টিকেল 17 অলরেডি দেখলাম যে সেখানে কি রয়েছে? আমাদের abolition of untouchability সম্পর্কে রয়েছে। আর্টিকেল 19 সেখানে 6 প্রকার আমাদের ফ্রিডমের কথা বলা হয়েছে। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, ফ্রিডম টু অ্যাসেম্বলি, এই ধরনের 6 প্রকার রাইটস, ফ্রিডম সেখানে রয়েছে। আর্টিকেল 20 সম্পর্কে কি রয়েছে বলো? যখন ফান্ডামেন্টাল রাইটস পড়াবো তখন পড়াবো, অনেক ডিটেলস হয়ে যাচ্ছে আসলে, আর সময় অনেক লেগে যাচ্ছে, তাই না? এমনটা ভাবছো না তো যে আমি জানি না? আরে পলিটির কি বলবো, পলিটি নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না আমি থাকলে। A vote on account is passed by the Lok Sabha floor. ভোট অন অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা টার্ম পাবো ভোট অন অ্যাকাউন্ট, আর একটা পাবো ভোট অফ মোশন, ভোট অফ থ্যাঙ্কস, এরকম অনেক টার্ম পাবো। ভোট অফ থ্যাঙ্কস একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর এটা নিউজ, ঠিক আছে? কেন? কারণ আমাদের যিনি প্রেসিডেন্ট, ঠিক আছে, ইনি 2 বার বছরে কিন্তু, না, দুটো টার্ম রয়েছে, বছরে একবার, বা এমনি জেনারেলি তিনি 2 বার কিন্তু কি করেন? পার্লামেন্টের যে সেশন তাকে অ্যাড্রেস করেন। কখন কখন 2 বার? একটা হচ্ছে ফার্স্ট সেশন অফ দ্য পার্লামেন্ট, আরেকটা কখন? আফটার জেনারেল ইলেকশন, আফটার এভরি জেনারেল ইলেকশন, যখন ফার্স্ট মিটিং হয়, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবে। কিন্তু সেটা কি? ভোট অফ থ্যাঙ্কস, ঠিক আছে? কিন্তু ভোট অফ অ্যাকাউন্ট কি? আমরা জানি কিছুদিন পরেই বাজেট হবে, প্রত্যেক মিনিস্ট্রিকে, প্রত্যেক ডিপার্টমেন্টকে একটা করে বাজেট অ্যালোকেট করে দেওয়া হবে। তারপরেও যদি পরবর্তী সেশনের বাজেট আসার আগেই যদি তার কি রয়েছে, তাকে যে বাজেট দেওয়া হয়েছে, তাকে যে টাকা দেওয়া হয়েছে খরচ করার জন্য, সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে তো 2-3 মাস ডিপার্টমেন্ট এমনি বসে থাকবে না, তাই না? তাকেও কাজ করতে হবে, সেই জন্য তার এক্সট্রা যে টাকার প্রয়োজন হয়, সেটাকে বেসিক্যালি ভোট অফ অ্যাকাউন্ট বলা হয়, ঠিক আছে? সেটা কি? বেসিক্যালি যে ইন্টারিম এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন কি? যে 44, who was the power
হু হ্যাজ দ্য পাওয়ার টু পার্ডন আর ডেথ সেন্টেন্স পার্ডন করার পাওয়ার কার রয়েছে? প্রেসিডেন্ট রয়েছে। রিসেন্টলি একটা জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট এটাও জানে যে গভর্নর ক্যান অলসো পার্ডন, গভর্নরের পার্ডন পাওয়ার রয়েছে, কিন্তু সেটা আপাতত আমরা একসেপ্ট করব না, আপাতত মাথায় রাখবো কার রয়েছে। বেসিক্যালি প্রেসিডেন্টের রয়েছে আর্টিকেল 72 এর মাধ্যমে পার্ডন সম্পর্কে রয়েছে, সেখানে 5 প্রকার পার্ডন রয়েছে, ঠিক আছে, যে রেসপাইট, রেমিট, রিপ্রাইভ, এইভাবে 5 প্রকার যে পার্ডন রয়েছে সব কিন্তু আমরা দেখবো সেখানে। কোশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম আ মেম্বার অফ রাজ্যসভা? রাজ্যসভাতে মেম্বার হওয়ার জন্য মিনিমাম এজ 30, কিন্তু অপরপক্ষে লোকসভায় মিনিমাম এজ কত? 25। যদি অপরপক্ষে আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে এমএলএ, এমএলএ হওয়ার জন্য, ঠিক আছে, এমএলএ হওয়ার জন্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার মেম্বার হওয়ার জন্য কিন্তু 25 বছর, কিন্তু যেখানে এমএলসি রয়েছে ছয়টা স্টেটে কিন্তু আমাদের যে বিধান পরিষদ সেটাও রয়েছে। একসময় কিন্তু পশ্চিমবঙ্গতেও আমাদের বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা পার্লামেন্টে অ্যাক্টের মাধ্যমে আবার অ্যাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে। তো বিধান পরিষদে মেম্বার হতে গেলে সেখানে কিন্তু 30 বছর। 21 বছর কার কার? আমাদের যে বললাম যে মিউনিসিপ্যালিটি রয়েছে, পঞ্চায়েত রয়েছে, লোকাল বডিজ রয়েছে, সেখানে 21 বছর প্রয়োজন। 35 বছর, ঠিক আছে, কার প্রয়োজন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের 35 বছর প্রয়োজন, ঠিক আছে, যদি বলি। আর গভর্নরের 35 বছর প্রয়োজন। আর যদি বলে যে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য কত বছর প্রয়োজন, মিনিমাম রিকোয়ারমেন্ট অফ এজ, তাহলে কিন্তু 25, কারণ এর মাধ্যমে তো মেম্বার অফ লোকসভা তো হয়ে যাবে, ঠিক আছে, মেম্বার অফ লোকসভা তো হলেই তিনি কি হবেন, যে প্রাইম মিনিস্টার হতে পারেন যদি মেজরিটি থাকে। কোশ্চেন নাম্বার 46, দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? জিএসটি কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়? বেসিক্যালি 101st যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, ঠিক আছে, 2016 কিন্তু জিএসটি ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। নেক্সট, question number 47, the Attorney General of India holds office during the pleasure of President, ঠিক আছে, the Attorney General of India holds the office during the pleasure, কার প্লেজার পর্যন্ত? আমাদের যে অ্যাটর্নি জেনারেল তিনি যে তার পোস্ট সেটা হোল্ড করতে পারেন প্রেসিডেন্ট। তো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আর্টিকেল 76 এর মধ্যে মেনশন রয়েছে। বর্তমানে যদি অ্যাটর্নি জেনারেলের কথা বলি, তিনি কে রয়েছেন? আর আর ভেঙ্কটারামানি, ঠিক আছে, ইনি কি আমাদের 16th নাম্বারে কিন্তু অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কে? বেসিক্যালি ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি। তার নিচের পোস্ট হচ্ছে সলিসিটর জেনারেল। বর্তমানে সলিসিটর জেনারেল কে রয়েছেন? তুষার মেহতা রয়েছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি বলি, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টু বি গ্রান্টেড দ্য স্ট্যাটাস অফ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ার ফার্স্ট রেসিপিয়েন্ট কে বেসিক্যালি? তো কোন ল্যাঙ্গুয়েজটা? সেটা কি? তামিল। তামিল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। তো বর্তমানে কতগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যদি জানা থাকে, আর রিসেন্ট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লিস্টে কোন কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে সেটাও পারলে জানাবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট অর অ্যাবলিশ আ লেজিসলেটিভ কাউন্সিল অর বিধান পরিষদ? বিধান পরিষদ গড়ার বা তাকে অ্যাবলিশ করার ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্টের রয়েছে, অলরেডি এটা বললাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য ফাইনাল কোশ্চেন, দ্য রেসিডুয়ারি পাওয়ার ইন ইন্ডিয়া আর ভেস্টেড ইন? রেসিডুয়ারি পাওয়ার কার কাছে রয়েছে? সেন্টারের কাছে রয়েছে। তো আমি যখন লিস্ট শিডিউল 7 দেখবো সেখানে দেখবো যে 3 প্রকারের পাওয়ারের কথা রয়েছে, যে স্টেট পাওয়ার, ঠিক আছে, সেন্টারের পাওয়ার রয়েছে, কিছু সরি কি 3 প্রকার লিস্ট দেখবো সেখানে, যে স্টেট লিস্ট রয়েছে, সেখানে সেন্টার লিস্ট রয়েছে, আর কি রয়েছে? কনকারেন্ট লিস্ট রয়েছে। তার পাশাপাশি কিছু রেসিডুয়ারি পাওয়ার রয়েছে। তো রেসিডুয়ারি পাওয়ারটা সেন্টারের কাছে রয়েছে। এর আন্ডারে কতগুলো লিস্ট রয়েছে, কতগুলো সাবজেক্ট রয়েছে সেন্টারের, ঠিক আছে, সরি, এখানে রেসিডুয়ারি পাওয়ার রয়েছে। কিন্তু যদি সেন্ট্রাল লিস্টের কথা বলি, ঠিক আছে, এখানে সেন্ট্রাল লিস্টের কথা যদি বলি, এখানে 100টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। একইভাবে স্টেট লিস্টের কথা যদি বলি, এখানে 61 সাবজেক্ট রয়েছে। আর কনকারেন্ট এখানে যদি বলি, এখানে 52 সাবজেক্ট রয়েছে। এটা বেসিক্যালি মাথায় রাখবেন যে রেসিডুয়ারি পাওয়ার ভেস্টেড ইন কার কাছে, আর রেসিডুয়ারি পাওয়ার একটা এক্সট্রা পাওয়ার সেটা কার কাছে রয়েছে? সেন্টারের কাছে রয়েছে। এই লিস্টটা কত নাম্বার শিডিউলে রয়েছে? শিডিউল 7 এর মধ্যে রয়েছে, ঠিক আছে। যখন সেন্টার এবং স্টেটের পাওয়ার ডিভিশন দেখব তখন এগুলো আমরা ডিটেইলসলি দেখব, ঠিক আছে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। কে কতগুলো আনসার করতে পারলে, আর অনেকটা কম্প্রিহেন্সিভ ক্লাস হয়ে গেল, অনেকটা ক্লাস লম্বা হয়ে গেল। যেমনটা বলেছিলাম যে 50টা কোশ্চেন মানে যে এখানে 50টা কোশ্চেন আলোচনা হবে তা না, অলরেডি প্রায় 2 থেকে 250 কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেছে। সো ক্লাসটা কেমন লাগলো তোমাদের? রিভিশন অলরেডি হয়ে গেল না না পলিটির? আর
পলিটি নিয়ে এইটুকুটা তো বলবোই আমি, যে পলিটি নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না, তোমাদের আদিয়ানদা তোমাদের পাশে আছে। হ্যাঁ, পলিটিতে 15টা কোশ্চেন আসলে 15 15 পাবে, 20টা আসলে 20তে 20 পাবে, এটুকুটা আমার গ্যারান্টি। এর জন্য একটাই জিনিস তোমাদেরকে করতে হবে, যে আমার ক্লাসগুলো ভালো মতো ফলো করতে হবে, নোটস ভালো মতো ফলো করতে হবে, আর সেটাকে বারবার রিভিশন করতে হবে। আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের ব্যাচ সম্পর্কে অলরেডি ভিডিওস আমাদের চ্যানেলে অনেক রয়েছে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে। নিচে যে একটা নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করেই তোমার যদি ডাউট থাকে বা অ্যাডমিশন নিতে চাও, সেখানে কন্ট্যাক্ট করেই কিন্তু আমাদেরকে তোমরা পেয়ে যাবে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো ইচ্ছা থাকে যে এই টপিকের উপরেও আমাদের একটা ভিডিও প্রয়োজন, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। So আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। See you in the next video. এই পর্যন্তই। থ্যাংক ইউ।